কিন্তু একদম মানে নতুন নতুন সদস্য। আর লাইভ প্রোগ্রামটাও কিন্তু আমি একদম প্রথম করছি, আমার জীবনে প্রথম। এর আগে কোনো দিন আমি লাইভ প্রোগ্রামও করিনি আর কবিতা পাঠও করিনি, কবিতা পাঠও প্রথম। তো সুতরাং যদি আগেই বলে নিই, যদি কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে তো আমাকে ছোট বোন হিসেবে, বন্ধু হিসেবে, উম, বড় দিদি হিসেবে, সে যেভাবেই হোক আমাকে কিন্তু ক্ষমা করে দেবেন প্লিজ। তা প্রোগ্রাম শুরু করি। যথারীতি টাইম হয়ে গেছে, শুরু করছি। আজকের বিষয় হচ্ছে কবিগুরুকে নিয়ে 22শে শ্রাবণ। আজ কবিমন লাইভ প্রোগ্রামে সকলকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠান বড় বিষণ্ণতাময়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। ভাবলে এখনো গায়ে কাঁটা দেয়, আজ থেকে ৭৯ বছর আগেও তিনি ছিলেন। আজ তিনি নেই, বাতাসে বিরহের সুর, তবুও কোথাও যেন মনে হয় তিনি আছেন। এই তো হাত বাড়ালেই তাকে ছুঁতে পাবো, উপলব্ধি করতে পারবো তিনি কি সত্যিই চলে গেছেন। এটা একটা বিরাট প্রশ্ন। না, তিনি আজও রয়েছেন আমাদের স্মরণে, স্বপনে, জাগরণে, চিন্তায়, মননে, আমাদের কল্পনায়, আমাদের কলমে। হ্যাঁ, তিনিই তো লিখিয়েছেন, শিখিয়েছেন আপামর কবি সাহিত্যিককে কলম ধরতে, স্বপ্ন দেখতে শিখিয়েছেন। তিনি শুধু ছোট গল্পে সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রকার, প্রবন্ধকার, দার্শনিক, গীতিকার, কি না ছিলেন তিনি। তাকে ভারতবর্ষে সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক সম্মানে ভূষিত করা হয়। তিনিই ছিলেন প্রথম ভারতীয় যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন সাহিত্যে। তার রচিত 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 95টি ছোট গল্প, 1915টি লেখা গান ও অন্যান্য কাব্যগ্রন্থ। তার সম্পর্কে বলে শেষ করা যাবে না। আজকের বিষয়বস্তু 22শে শ্রাবণ, ইংরাজি 7ই আগস্ট। দিনটা ছিল ঝড়ো ঝড়ো 1941 সালের একটি ক্রন্দনমুখর দিন। তিনি যখন অসুস্থ ছিলেন তখন তিনি কলকাতাতেই ছিলেন। 1941 সালের 7ই আগস্ট, সেই দিনটিতে, যে দিনটি তার জীবনাবসান ঘটে, সেদিন কলকাতার রাস্তায় ছিল মানুষের ঢল। একবার শেষ বাড়ির মতো বিদায় জানাবার জন্য সকলে উপস্থিত হয়েছে তাদের প্রিয় কবিকে শেষ শ্রদ্ধার্ঘ্য জানাবার জন্য। আজ আবার এসেছে সেই দিন, সেই 22শে শ্রাবণ, 7ই আগস্ট। আজকে আমরা কবিমন গ্রুপের এবং কবিমনি গল্প বলা গ্রুপের সদস্য এবং সদস্যরা আমাদের প্রিয় কবিকে স্মরণ করব, ভালোবাসব, শ্রদ্ধার্ঘ্য দেব গান আর কবিতার মাধ্যমে। আমাদের কবিমন গ্রুপে যাদের কথা সবার আগে বলবো সেটা হচ্ছে আমাদের অশোক দাদাভাই, অশোক সরকার এবং মৌসুমী চ্যাটার্জি, বন্ধুবার মৌসুমী চ্যাটার্জি। এই দুজনের কথা না বললে খুব অন্যায় হবে। অশোকদা, তাকে এ কয়দিনে যা মনে হয়েছে আমার, তিনি একদমই ভীষণ ভালো মানুষ, ভীষণ বন্ধু প্রকৃতির মানুষ, মানে খুব আন্তরিক, খুব আপনজন। তো দাদাভাইকে প্রণাম জানাচ্ছি। আর মৌসুমীদির কথা কি বলবো, তিনি অনবদ্য। তার প্রথম লাইভ প্রোগ্রাম আমি তো মানে অন্তত 10 দেখেছি। আর তার মাথাটা মানে চিবিয়ে খেয়েছি যে আমি কিভাবে করব, প্রথম করছি, তুমি বলো তুমি বলো।
তো তিনি আমাকে অভয় দিয়েছেন। অশোকদা দাদাভাইও আমাকে ভীষণভাবে, একটু আগেও আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছেন। তো মনে খুব সাহস এনে, আমি খুব নার্ভাস ফিল করছি, মনে খুব সাহস এনে বলছি কথাগুলো। যাই হোক, এদের ভূমিকা অপরিসীম। এদের সাহায্য না হলে আমি এতটা সাহস নিয়ে হয়তো করতে পারতাম না। আর গ্রুপের অন্যান্য সদস্যদের কাউকে ঠিক ভালো মতো চিনি না। আজকে চিনব বলে, ফেস টু ফেস হব বলেই লাইভ প্রোগ্রামে এলাম। তো অনেক কথা বললাম, এবার একটু শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তার লেখা কবিতা ছবি। এই কবিতাটি অনেক বড়, এত বড় কবিতা পাঠ করা এই স্বল্প সময়ে সম্ভব না, তাই কিছু নির্বাচিত অংশ আমি পাঠ করে শোনাচ্ছি। ছবি, রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা? ওই যে সুদূরে নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশেরও নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই। হাজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল। আমারও নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি, কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি। নও ছবি, নও ছবি, নও শুধু ছবি। আমাদের কবিমন গ্রুপে দুই অক্ষী, মানে দুই চোখ হলেন অশোকদা এবং মৌসুমী চ্যাটার্জি। অশোকদা এবং মৌসুমী চ্যাটার্জিকে, তাদের অনুমতি নিয়ে আমি আমার বাকি সদস্যদের লেখা কবিতা পাঠ করব। কিন্তু তার আগে বলি যে রবীন্দ্রনাথ, যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, তিনি এমন একজন ব্যক্তিত্ব যাকে আমরা সবাই সর্বদা স্মরণ করি। তিনি ব্যতীত আমরা কবিতা লেখার কথা ভাবতেই পারতাম না। আর এটা ঠিক সকালবেলা ঘুম থেকে উঠলে একটু রবীন্দ্রসঙ্গীত ছেড়ে দেখবেন, মনটা কেমন ভালো হয়ে যাবে, মনে হবে সারাদিনে কাজে বেশ এনার্জিটা পাওয়া গেল। অনেকটা এনার্জি সঞ্চয় করা যায় তার গান থেকে। অথবা প্রচণ্ড বৃষ্টি হলে যদি রবীন্দ্রসঙ্গীত চালিয়ে একটু বারান্দায় বসে চা খান, মনটা কেমন উদাস হয়ে যায়, ভালোবাসতে ইচ্ছে করে, আপনজনেদের কথা মনে পড়ে, তাই না? আমি রাইট? আমি ঠিক বলছি তো? আমার তো হয়। তো যাই হোক, তিনি ব্যতীত কবিতা লেখার কথা ভাবাই যায় না, আমরা ভাবতেই পারি না। তিনি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই তো কবি অশোক সরকার তার হৃদয়ের ভাষা ব্যক্ত করেছেন তার কবিতা তুমি আছো তাই এর মাধ্যমে। কবি অশোক সরকারের কবিতা দিয়ে আমাদের জীবনের আনন্দধারা প্লাবিত হোক। তুমি আছো তাই, কলমে কবি অশোক সরকার। যখন শরতের সাদা তুলোর মতো মেঘ এলোমেলো ঘুরে বেড়ায় নীল আকাশ জুড়ে, অথবা বর্ষার কালো মেঘের বুক চিরে এক টুকরো সাদা আলোর ঝিলিক, যখন হেমন্তের মেঘমুক্ত আকাশে উড়ে যায় ডানা মেলে বলাকার দল, আমার কল্পনায় কেন যেন ভেসে ওঠে শুধু তোমারই ছবি, বিশ্বকবি। তুমি তো আছো আকাশ জুড়ে, আলোকিত করে রাখো সারাটা দিন।
রাতের আকাশেও তুমি তারায় তারায় খচিত, এমন আকাশেরই নিচে আছি বলেই তো কোনোদিন নিজেকে নিরাশ্রয় মনে হয় না। জীবন যখন শুষ্ক মরুভূমি, গোলক ধাঁধায় পথ হারায় উদ্ভ্রান্ত মন, দুঃখ যন্ত্রণার ঘাত প্রতিঘাতে ছিঁড়ে যায় সব সুরে বাঁধা তার, দিক বিদিক জুড়ে পরাজয় আর বঞ্চনার হাতছানি, শুধু তুমি বাড়িয়ে দাও বরাভয়ের হাত। শুনি ওই উঠেছে, ওই মা ভই মা ভই মা ভই, যখন শাসকের উদ্ধত হাত বারবার সংকুচিত করে মানবিক অধিকার, অত্যাচারীর খড়গ কৃপাণ যখন রক্ত নেশায় উন্মত্ত, অর্থের লব্ধ দাসত্বে পদানত বিচারের বাণী, তখন অপমানী সবার সমান হবার আশ্বাস তোমার কাছেই তো পাই। যন্ত্রণাময় রিক্ত জীবনেও মাঝে মাঝে দু এক টুকরো সুখের ঝলকানি অনেক ভালো লাগা নিয়ে আসে। সুগভীর আনন্দে মন ভরে যায়, সবাইকে কেমন ভালোবাসতে ইচ্ছে করে, আর মনে হয় আনন্দ ধারা বহিছে ভুবনে। তখন তো তুমি থাকো আমার পাশে জীবনের অবিশ্রান্ত চলার পথে, যখন ক্লান্তিতে অবসন্ন চরণ, অথচ থেকে যায় অনেক কাজ বাকি, কিন্তু মন চায় একটু বিশ্রাম। কর্তব্য, ক্লান্তি আর বিবেকের টানা পড়ে নেই, অশান্ত মন শান্তি খোঁজে জীবন দেবতার কাছে। ক্লান্তি আমার ক্ষমা করো বলে, সে দেবতা তো তুমি ছাড়া কেউ নয়। তুমি আশায় আছো, নিরাশায় আছো, দুরাশায় হতাশায় আছো, স্বপ্নে আছো, জাগরণে আছো, ক্লান্তিতে ভ্রান্তিতে শান্তিতে অশান্তিতে আছো। প্রেম ও অভিমানী জীবনের জয়গানে, জীবনে মরণে, ঘুমে জাগরণে, চিন্তায় মননে, প্রতিটি দিন যাপনে তুমি আছো বলেই তো ভালো আছি, আজও ভালো আছি। রবীন্দ্রনাথ। জানি না আপনাদের কেমন লাগলো, আমার কিন্তু গায়ে কাটা দিচ্ছিল, মানে আমি অন্তর থেকে রবীন্দ্রনাথকে ফিল করছিলাম। সত্যিই যেন মনে হচ্ছিল তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সত্যি থেকো ঠাকুর। আজকে একদম ঠিক কথা, রবি ঠাকুরের লেখা আছে বলেই না আমরা ভালো আছি। এই লকডাউনে সমস্ত কাজ ভুলে ডিপ্রেশন মুক্ত হতে কবিমনের লাইভ অনুষ্ঠানে যোগ দিয়েছি। চলে যাই পরবর্তী কবিতায়, কবি গৌতম কুমার দত্তের কবিতা রবি ও প্রকৃতি। গৌতম দা আছেন তো? একটু লিখুন কমেন্টসে কিছু। দেখতে পাচ্ছি না কিন্তু। হ্যাঁ, জো আছে। আচ্ছা, শুরু করলাম। কবি গৌতম কুমার দত্তের রবি ও প্রকৃতি। ওহে রবি, তুমি কি শুধুই কবি, নাকি প্রকৃতির ঋতু সৃষ্টির গড় ছবি? গ্রীষ্মে বলো এসো হে বৈশা এসো এসো, অথচ আম কাঁঠালের রেশ কাটতে না শেষ হতে না হতেই নীল নবঘন আষাঢ় গগনে তিলঠাই আর নাহিরে, সঙ্গে বাদল দিনের প্রথম কদম ফুল, কদমের মিষ্টি সুবাস তেজেনি আকাশ বাতাস, বলে উঠলে শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। শারদ উৎসবের রেশ কেটেছে সবে, অমনি তোমার হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে, হিমের পরশ হলো না শেষ। গাইলে শীতের হাওয়া হঠাৎ ছুটে এলো গানের বেলা শেষ না হতে হতে। লেপ কম্বলের ওম তখনও কাটেনি, শুরু করলে বসন্ত জাগ্রত দ্বার
কিন্তু প্রকৃতি সম তুমিও বড় নিষ্ঠুর, বড় দিরাচারী। প্রকৃতি একদিকে সৃষ্টিধারী, অপরদিকে বিধ্বংসী। তুমিও তো তাই বলো। রোদন ভরা হে বসন্ত, আসেনি তো কভু আগে। শুধু তাই নয়, দিরাচারী না হলে বলো, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনেই। আর 22শে শ্রাবণ ইংরাজি 1941 উচ্চারিত হলো তোমার অমোঘ বাণী, মরণরে তুহু মম শ্যাম ও সমান। অপূর্ব, অপূর্ব, ভাষায় প্রকাশ করা যাবে না। গৌতমদা অসামান্য লিখেছেন, অসামান্য। সেই 22শে শ্রাবণ কবিকে হারানো দিন, কিন্তু কবি কি হারিয়েছেন? না, তিনি রয়েছেন আকাশের নীলে, প্রকৃতিতে, কবিতায়, গানে। ঠিক যেমন আমরা ঈশ্বর প্রেমে মাতোয়ারা হয়ে তাকে সমর্পণ করি, তাকে সর্বক্ষণ স্মরণ করি, আত্মনিবেদন করি, ঠিক সেইভাবে কবিকে প্রতিনিয়ত স্মরণ করে চলেছি আমাদের দিনলিপিতে। কবির কাছে জিজ্ঞাসা আমাদের অনেক। তাই কবি লীনা চ্যাটার্জি জানতে চেয়েছেন ডাকঘরে সেই ছোট্ট অমল সম্পর্কে। পাঠ করব কবি লীনা চ্যাটার্জির লেখা ডাকঘর ও তারপর। ডাকঘর ও তারপর, কলমে কবি লীনা চ্যাটার্জি। লীনা চ্যাটার্জি আছেন তো? একটা হ্যাঁ বলে একটা লিখে দিন। থ্যাংক ইউ মৌসুমীদি, তোমার সাপোর্ট আছে বলেই সাহস করতে পারছি। কবি, এতদিন পর একটা কথা জানাবে আমায়? তোমার অমল কেন ছিল ঘরবন্দি? তারও ছিল কি কোনো অনুজীব ভয়? সরল বালক, বোঝেনি অত শত নিয়মের খুঁটিনাটি। সে কেবল চেয়েছিল একটি রাজার চিঠি। রোজ কত চিঠি আসে যায় মনের মলিন ডাকঘরে। রাজারা লেখেন চিঠি কি ভাষায়, কোন বাগধারে। হয়তো সে ভেবেছিল মেলে যদি একটি রাজার চিঠি সুদৃশ্য মোহময় খামে, তখনই কবিরাজি নিদেনের ছুটি। অদৃশ্য জ্বর থামে, উদ্দায়ী ফুরফুরে ঘামে। অমলের দইয়ালা 5 মুড়ো পাহাড় ছেড়ে এখন দূর, বহুদূর, পরিযায়ী দুডানায় ক্লান্তির মিয়ানো বেসুর। পথে হাটে অনুদিন রাত, মাটির দাওয়ার গন্ধ, আকাঙ্ক্ষার ভাট ফুল ভাত। কবি, শেষ কথা জানাই তোমায়, যে কথাটা গভীর গোপন। তোমার অমল এখন আর একা নয়, তারা অগণন। কত রাজা আসে, রাজা যায়, অমলেরা জাগে আজও চিঠির প্রত্যাশায়। বাতাসেরা ভারী হয়, ঘন হয় শ্বাস, সুধা তবু দিয়ে যায় ফুলের আশ্বাস। অপূর্ব। লীনা চ্যাটার্জির লেখা ডাকঘর ও তারপর। অপূর্ব, অপূর্ব। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, ফিরে আসছি। কবি লীনা চ্যাটার্জির যে লেখা, তার কিন্তু একটা আক্ষরিক অর্থ আছে। সেটা হলো এই যে বর্তমান পরিস্থিতিতে বহু পরিযায়ী শ্রমিক লক্ষ লক্ষ মাইল দূরে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছিলেন বা এখনো আটকে আছেন। তারা ফিরতে চেয়েছেন ঘরে। তারা তাদের বার্তা পাঠিয়েছেন বিভিন্নভাবে আমাদের বিভিন্ন রাজ্যের রাজাদের কাছে, যে আমরা খেতে পারছি না, আমাদের ওষুধ নেই,
আমরা থাকতে পারছি না, আমাদের সঙ্গে ছোট অসুস্থ বাচ্চা, আমরা ফিরতে চাই ঘরে, আমাদের ফিরিয়ে নিন, আমাদের ফিরিয়ে নিন। দিনের পর দিন তাদের সেই হাহাকার আমাদের কাছে পৌঁছেছে, কিন্তু আমাদের রাজাদের কাছে পৌঁছেছে অনেক দেরি হয়ে গেছে। ততদিনে তারা আর ধৈর্য রাখতে পারেনি। ক্রোশ ক্রোশ মাইল পথ তারা পাড়ি দিয়েছে পায়ে হেঁটে। দুধের শিশু না খেতে পেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। কত শিশু পথ চলতে পারছে না, মায়েরা বলছে, আর একটু চলো বাবা, আর একটু গেলেই আমরা পৌঁছে যাব, বাড়ি গেলে ভাত পাবো। এসব আমরা খবরে শুনেছি, দেখেছি, পেপারে পড়েছি। আমাদের মনেও অনেক অনুভূতি হয়েছে, আমাদের কষ্ট হয়েছে। আমরা তাদের মধ্যে কেউ কিছু করেছি, কেউ যতটুকু সাহায্য করতে পেরেছি করেছি, আবার কেউ কিছু করতে পারিনি। আমরা কতটুকুই বা করতে পারি, কিন্তু আমাদের কলম থেমে থাকেনি। আমরা সোচ্চার হয়ে উঠেছি এই রাজাদের বিরুদ্ধে, সেই পরিযায়ী শ্রমিকদের পক্ষে। কবি লীনা চ্যাটার্জিও তার কবিতার মাধ্যমে আক্ষরিক অর্থে কিন্তু সেটাই বোঝাতে চেয়েছেন। চলে যাই পরবর্তী কবিতায়। কবি আমার খুব প্রিয় পিতৃতুল্য দাদা চিন্ময় বসুর কবিতায়। দাদা কোথায় আপনি? আমি কিন্তু টাইমটা ঠিক বলে দিয়েছিলাম আপনাকে 8:30। একবার একটুখানি হ্যাঁ বোন বলে লিখে দিন, একটু কমেন্টসে লিখে দিন, মনটা ভালো লাগবে। আচ্ছা, চলে যাই পরবর্তী কবিতা। রবীন্দ্রনাথের পথিক, কবি চিন্ময় বসু। আমার জন্মের পর এতদিন, এই প্রৌঢ়ত্বের শেষ লগ্ন অবধি, সারা কাল আমার রক্তের প্রতি কোষে সমস্ত বর্ণনার প্রতিফলনে সতত সঞ্চরমান ছবি রবীন্দ্রনাথের। আমার মাথার উপর আকাশ, নিচের পৃথিবী, এমনকি স্বপ্ন থেকে বেদনার অঙ্গীকার, সুখানুসন্ধান, সব এক নাম, রবীন্দ্রনাথ ঠাকুর। মাঝে মাঝে টুকরো করে ছিঁড়ে ফেলা আপন মেরুদণ্ডে নির্ভর বিদ্রোহ ঘোষণার ফলশ্রুতি আমাকে আকীর্ণ করে রাখে সেই লগ্নি করা মুক্তিমন্ত্র ভাষা রবীন্দ্রনাথের। অপূর্ব। কিন্তু দাদার উপস্থিতি টের পেলাম না। বেশ বোঝা যায় যে রবীন্দ্রনাথ আপামর বাঙালির জীবনে বড় ছাপ রেখে গেছেন। তিনি অসীম, সারা বিশ্বব্যাপী তার খ্যাতি। তাই তো কবি যোজ সিংহ তাকে আকাশের জ্যোতিষ্কের সাথে তুলনা করেছেন। শুনে নেব কবি যোজ সিংহের ভাষায় তার দৃষ্টিতে রবি ঠাকুরকে। কবিতা শ্রদ্ধাঞ্জলি, কলমে যোজ সিংহ। হে কবিবর, চরণে তব মস্তক করি নত, দূর কর মম মনের গ্লানি, হৃদের সকলি ক্ষত। তুমি ভানু ও শশাঙ্ক, তুমি মহাকাশ অনন্ত, তুমি কবিত্বের শীর্ষে স্থায়ী এক নক্ষত্র জ্বলন্ত। সাহিত্য জগতের তুমি সীমাহীন সমাহার, আকাশ পাতাল ত্রিভুবনে যার জুড়ি মেলা বড় ভার। তোমার দানের হিসেব নেই কো, নেই তো কোনো যে শেষ। গর্বিত মোরা তোমার জন্য, গর্বিত এই দেশ। নোবেল বিজয়ী কবি হে তুমি, সকল কবির গুরু। তোমা হতে হয় সকলই শেষ, আর তোমা হতে হয় শুরু। গুণগান যতই করি না মোরা, অফুরন্ত যে সম্ভার। করগ্রহণ শ্রদ্ধাঞ্জলির সহিত মোর শতকোটি নমস্কার।
ছোট্ট জোজো কি সুন্দর কবিতা লিখেছে, খুব ভালো হয়েছে সত্যি। কবির চরণে শতকোটি নমস্কার জানালেও মনে হবে বড্ড কম, আরও উজাড় করে দিতে পারলে বোধহয় ভালো হতো, তাই না? কবিকে যতই আমরা অনুভব করি, যত তার লেখা পড়ি, তার গান শুনি, তার নাটক দেখি, তার জীবনী সম্পর্কে জানি, ততই মনে হয় যে কত কম জানি, আরও জানতে ইচ্ছে করে, আরও জানার আগ্রহ বেড়ে যায়। চলে যাব পরবর্তী কবিতায়। কবি জ্যোতিশ্রী মণ্ডলের লেখা কবি প্রণাম। জ্যোতিশ্রী মণ্ডল আছেন তো? আপনার কবিতা পাঠ করছি, একটা কমেন্টস দিন। আমি তো মৌসুমীদের কমেন্টস লাস্ট দেখছি। আচ্ছা, কবি প্রণাম, কবি জ্যোতিশ্রী মণ্ডল। করুণ আলো বিকশিত করে সকল ধরিত্রীকে, মোদের রবি ছড়ায় আলো মোদের মনের গহনটিতে। দিকে দিকে আজ তারি জয় গান, দুঃখ কিংবা সুখে, জন্ম মৃত্যুতে। সে যে মোদের প্রাণীর মানুষ, মোদের পূর্বসূরি। দিনের সকল কাজেই মোরা তাকেই স্মরণ করি, তারই সাজানো ডালির ফুলেই তাকেই পূজা করি। তিনি আমাদের রবীন্দ্রনাথ, তিনি বিশ্বকবি। সত্যি তো, আমরা সবাই নিজস্ব ছন্দে নিজস্ব ভাষায় কবিকে প্রণাম জানাই। আমাদের ভাষা হয়তো এক একজনের এক এক রকম, কিন্তু বক্তব্যটা একই। আমাদের জীবনে কবি ছাড়া আমরা মূল্যহীন, আমাদের কোনো অস্তিত্বই নেই। আমাদের জীবনে ভালোবাসা বলুন, দুঃখ বলুন, ত্যাগ বলুন, সব কিছুই রবীন্দ্রনাথকে ঘিরে। তাই আমরা চলে যাব আমাদের পরবর্তী কবিতায়। এখানে একটা কথা বলি, অনেকে কবিকে ভালোবেসে কবিকে প্রণাম জানিয়েছেন, শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন, কিন্তু কবি স্নেহাশিস ভট্টাচার্য কিন্তু অভিযোগ করেছেন কবির কাছে। কারণ আমাদের সেই সোনার বাংলা, কবির চোখে দেখা সেই সোনার বাংলা, তার দেখা স্বপ্নের আজ কি রূপ আমরা দেখছি, সেটাই আমরা পড়ে নেব কবি স্নেহাশিস ভট্টাচার্যের লেখা প্রিয় রবীন্দ্রনাথ, কলমে স্নেহাশিস ভট্টাচার্য। কনকনে শীত নাই, পিঠ যেন পুড়ে যায়। হে বিশ্বকবি, বলো কোথা তোমা খুঁজে পাই। জন্মের এই তিথি মানল না কোনো রীতি, শিক্ষার নিকেতনে এবছর ফাঁকা স্মৃতি। নেতাদের রুচিবোধে ফুসি একা মনোক্রোধে, শিক্ষার একই হাল হলো কোন অপরাধে। গীতাঞ্জলি লিখে কভু সম্মান পেলে তবু, কিসের লাগে সেই সম্মান ধুলায় লুণ্ঠিত প্রভু। শিক্ষার একই দশা, বিদ্যান মাছি মশা, প্রভুদের হুকুমেই আমাদের ওঠা বসা। ফাঁকা থাক নিকেতন, বোবা হোক জনগণ, আজও তুমি কবিবর, মোর কাছে সেরা ধন। করজোরে বলি তাই, নম তব দুটি পায়, মন মাঝে রবে তুমি সদা ও সর্বদায়। সত্যি এবছর যা পরিস্থিতি শিক্ষার, যা নাজেহাল অবস্থা, তাতে এরম অভিযোগ ওঠাটাই স্বাভাবিক। কবি স্নেহাশিস ভাইয়ের মতো আরও একজন কবিরও কিন্তু অভিযোগ রয়েছে যে ভাবি প্রজন্ম আজ যেভাবে নিজেদের ভাসিয়ে নিয়ে চলেছে পাশ্চাত্য ভাবধারায় আর বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে, তা অত্যন্ত লজ্জাজনক। আসুন জেনে নেব কবি সুতপা বিশ্বাস ঘোষের কবিতার মাধ্যমে
তার বক্তব্য বলি। দিদিভাই তুমি আছো তো? তোমাকে দিয়ে কিন্তু আমার কবি জীবনের শুরু, আমার লেখার শুরু। আমি কিন্তু আমার লেখা শুরু করেছি 2020 জানুয়ারি মাস থেকে কবি সুতপা বিশ্বাস ঘোষের হাত ধরে। তিনিই আমাকে উৎসাহ দিয়েছিলেন, তুই লেখ, তুই পারবি। তাই একটু আগেও আমাকে খুব মনে জোর দিয়েছে, সাহস দিয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাকে আমরা ভুলেই গিয়েছি। কলমে সুতপা বিশ্বাস ঘোষ। তোমাকে আমরা ভুলেই গিয়েছি, মনে রাখি না তো আর। শুধুমাত্র 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, উৎসবের সমাহার। তোমাকে আমরা ভুলেই গিয়েছি, ফিরি না তো খুঁজে আর। নোবেল চুরির লজ্জা দেয় না, অপরাধী পায় পার। তোমাকে আমরা ভুলেই গিয়েছি, অপসংস্কৃতির পাহাড়। তোমার গানে অশ্লীল কথা, উদ্দাম জনজোয়ার। ভুলেই গিয়েছি তোমার কথা, রাখি না তো মনে আর। তুমি আকাশ, তুমি বাতাস, জীবনের অমৃত বাহার। তোমাকে ভোলার সাথেই ভুলেছি অস্তিত্বের অধিকার। সংকটে তাই আমার ভাষা, চারিদিকে হাহাকার। আমরা কি সত্যিই ভুলতে পেরেছি কবিকে? কিছু কিছু মানুষ আছে যারা কবিকে নিয়ে উপহাস করেন, তার লেখা নিয়ে, তার জীবনী নিয়ে, তার সম্পর্কগুলোকে নিয়ে উপহাস করেন। কিন্তু প্রকৃতপক্ষে যদি রবীন্দ্রনাথ সম্পর্কে আপনারা পড়েন, জানেন, তাহলে বুঝতে পারবেন যে সেগুলো সত্য নয়, সেগুলো বানানো কথা, তাই না? আধুনিক প্রজন্ম, মানে ভাবি প্রজন্ম যাকে বলছি, এই প্রজন্মের ছেলেমেয়েরা তারা পড়ে না, রবীন্দ্রনাথ পড়ে না। তারা ভাষা ভাষা সব কিছু শুনেই রবীন্দ্রনাথকে ঘিরে, তার গানকে ঘিরে অশ্লীল কথা বলে, অশ্লীল ভাষা প্রয়োগ করে, অশ্লীল ভাষা পিঠের ওপর লিখে রাখে। আর কিছুদিন আগেরই ঘটনা, 25শে বৈশাখে আমরা দেখেছি রবীন্দ্রভারতীতে কি হয়েছে। ঠিক আছে, সেসব কথা তো মনে রাখলে চলবে না, সেগুলো ভুলে যেতে হবে এবং আগামী প্রজন্মকে আমাদেরই শেখাতে হবে ভালোবাসা দিয়ে, শিক্ষার মাধ্যমে। আর এই ধরনের লাইভ প্রোগ্রাম করে, কবিতা পাঠের মাধ্যমে, গল্পের মাধ্যমে তাদের বোঝাতে হবে যে তারা ভুল জানে, তাদের শেখার এখনো অনেক বাকি। রবীন্দ্রনাথ এইটুকু নয়, এত বড়, এত ব্যাপ্তি তার, যে তাকে না পড়লে, না অনুভব করলে, হৃদয় দিয়ে অনুভব করলে তাকে বোঝা যাবে না। সুতরাং আগামী প্রজন্মের যারা আছো এখানে, তারা আগে পড়ো, জানো, তারপরে কিছু বলো। চলে যাই পরবর্তী কবিতা, কবি বিশ্বরূপ ভট্টাচার্যের লেখা কবি প্রণাম। বিশ্বরূপ ভট্টাচার্য ভাই আছেন তো? কবি প্রণাম, কবি বিশ্বরূপ ভট্টাচার্য। তোমার আলোয় পথ চলা সেই সহজ পাঠে শুরু। ছেলেবেলার শিশু মনে মিশে আছো কবিগুরু। কবিতা, গল্প, উপন্যাস, নাট্যগীতি যাহাই ভাবি, নিরবচ্ছিন্ন ছড়িয়ে শুধুই তুমি হে বিশ্বকবি। তোমার সাগরে ডুব যে দেব, পাইনি সাহস কভু। পাড়েই বসে দেখি শুধু, কি প্রকাণ্ড তুমি প্রভু। ভুবন মাতে তোমার রবে সকল কবির কবি। দেশে বিদেশে গর্ব তুমি, প্রণতি ঠাকুর রবি। সত্যি
প্রণাম তোমার পায়ে কবিগুরু। তুমি অসীম, অনন্ত, তোমার শেষ নেই। ঠিক আকাশের সঙ্গে তোমাকে তুলনা করা যায়। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ কবিতা পাঠ করলাম, এবার কি একটা গান গাইবো? যদি অনুমতি হয়। গলাটা আর যদিও খুব বসে গেছে, খুব নার্ভাসও আছি, কি হবে জানি না, কিন্তু যদি অনুমতি পাই তো গানটা করি। একটু জল খেয়ে নিচ্ছি। গাইবো? গান গাইবো? কেউ কিচ্ছু বলছে না, চাইছে না মনে হয় আমি গানটা গাই। একটু গলায় প্রবলেম আছে, হ্যাঁ, ভুল ত্রুটি হলে একটুখানি ভালোবেসে ক্ষমা করে নেবেন। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালো বাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালো বাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই,
তুমি তাই গো আমারও পরানো যাহা চায়। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো আমারও পরানো যাহা চায়। কেমন লাগলো? গলাটা ভীষণ বসে গেছে, আজকে গলায় ব্যথা হচ্ছে খুব, ভুল তো হয়েছে অনেকই সুরে, তবুও গানটা করতে ভীষণ মন থেকে ইচ্ছে করলো। ঠিক আছে, চলে যাই পরবর্তী প্রোগ্রামে, কবিতা পাঠে। আমাদের কবিতায় কবিগুরু ফিরে আসেন বারে বারে, আমাদের চেতনায়, আমাদের উপলব্ধিতে। ছোট কি বড়, সবাই আমরা রবীন্দ্রপ্রেমী। কি বলছেন কবি মদন চক্রবর্তী কবিগুরুর বিষয়ে? তার হৃদয়ে রবীন্দ্রনাথের ভূমিকা কতখানি, পড়ব তারই লেখা 22শে শ্রাবণ, কলমে মদন চক্রবর্তী। আমার প্রিয়, বাবার প্রিয়, বিশ্বের প্রিয় তুমি। ছোট বড় সবাই আমরা তোমার চরণ চুমি। জগৎ জুড়ে তোমার সমান কবি পাওয়া ভার, তোমার লেখা কবিতা গানের কাছে সবাই মেনেছে হার। ছোট বড় সবার জন্য লিখেছ কবিতা গান, পৃথিবীর বাসী তাই তো তোমায় করে এত সম্মান। 22শে শ্রাবণে চলে গিয়েও তুমি রইলে সবার সাথে, ছিলে, আছো, থাকবে তুমি আমাদের সবার মাঝে। 22শে শ্রাবণ মানেই বিষণ্ণতা, বেদনাময় পরিবেশ, কিন্তু সত্যিই কি তাই? কারো কারো জীবনে কবি বেঁচে আছেন প্রেরণার স্বরূপ হয়ে। তিনি মানেন না কবি নেই, কবি আজও তার কবিতায় বেঁচে আছেন, থাকবেন। তাই কবি মহুয়া ব্যানার্জি কলমে আমরা পড়ে নেব তুমি অশেষ, কবি মহুয়া ব্যানার্জি। 22শে শ্রাবণে কে বলে তুমি নেই, আছো বৈশাখের তাপে, কিসের প্রয়াণ হে চিরমহান? তুমি যে আছো নিত্য, বৈশাখের রবি, শ্রাবণের কবি, একই রকম দৃপ্ত। কান্না হাসি বেদন রোদন তোমারই বিনার সবই আয়োজন। অরূপ তোমার বিনার লাগি, কত না মোদের যাতনা যতন। তবে কে বলে তুমি নেই কবি, শ্রাবণে গিয়েছ অস্ত। কালের নিয়ম ছোঁয় না তোমায়, এমনই তুমি মস্ত। হৃদয় আকাশে এই রবি কভু যাবে না কো জানি অস্ত। দয়া করো নাথ, দেহ পদধূলি বিকশিত হোক চিত্ত। চিরদিন তুমি জেগে থাকো কবি, তুমি যে মোদের তীর্থ। অপূর্ব অপূর্ব। মহুয়া ব্যানার্জি, তোমার অশেষ সত্যিই অপূর্ব, ভাষায় বলা যাবে না, এতটা সুন্দর। আমি একটু সময় নিচ্ছি, কারণ আমার সেট আপটা এমনভাবে করা হয়েছে
একটু অসুবিধা হচ্ছে, যাই হোক। কারো কাছে রবীন্দ্রনাথ মানে ভীষণ ভারিক্কি কেউ, বিশাল ব্যক্তিত্ব, আবার তিনি যে মাঝে মাঝে শিশু বাল্যকবি হয়ে যান এবং তারই প্রতিচ্ছবি হয়ে ফুটে ওঠে আধুনিক কবিতাগুলিতে। কবি শুভজিৎ সিংহ রায়ের চোখে রবি ঠাকুর। শুনে নেব কবি শুভজিৎ সিংহ রায়ের লেখা রবি ঠাকুর। শুভজিৎ দা, আপনি আছেন তো? শুভজিৎ সিংহ রায়, রবি ঠাকুর। ভবাকে লোকে পাগল বলে, আমিও বলি, বেড়ায় ঘুরে মনের মাঝের কানাগলি। কখনো বা 7টা ঘোড়ায় ছোটায় সে রথ, কখনো বা হৃদয়পুরের সব সুরিপথ। বোটানিক্যাল বাগান জুড়ে দাঁড়িয়ে যে বট, পায়েতে তার মাটির ছোঁয়া, শিরে আকাশ পট। বলল ভবা, এটা কি গাছ জানিস কি তুই? শ্রান্ত হলে এর তলাতেই মনটা জুড়োই। ভালোবাসার পথে চড়ি, সারা দুপুর বৃক্ষ হয়ে মাথায় থাকেন রবি ঠাকুর। অপূর্ব। হ্যাঁ, তিনি আজও বটবৃক্ষ রূপে বিরাজমান সাহিত্য জগতে। তার ছত্রছায়া আজ আমরা নিশ্চিন্তে আমাদের মনের ভাব উন্মোচিত করতে পারি, তাই না? আমরা তার ছত্রছায়ায় আছি বলেই খুব সহজে আমাদের সমস্ত দুঃখের কথা, কষ্টের কথা গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে আমরা বারবার ফিরে আসি এবং আমাদের পথ চলায় তিনি আমাদের সঙ্গী হন। তিনি আমাদের সারা জীবনের বন্ধু। চলে যাই পরবর্তী কবিতায়, কবি শর্মিষ্ঠা ঘোষালের জবানিতে। আমার রবীন্দ্রনাথ, কলমে শর্মিষ্ঠা ঘোষাল। ভালো লাগছে? পারছি তো ঠিক? আমার রবীন্দ্রনাথ, কবি শর্মিষ্ঠা ঘোষাল। প্রাণের ঠাকুর রবি ঠাকুর, আছো মনের মাঝে, হৃদয় বিনার দুঃখের তারে তোমার সুরটি বাজে। বৈশাখে তোমার জন্মদিনে তখন আমি ছোট্ট মেয়ে, বাগান থেকে ফুল কুড়িয়ে চুলের মাঝে লাগিয়ে নিয়ে ধরা দিতাম তোমার কাছে রঙিন সাজের বেশে। নৃত্যে গীতে কবিতার ছন্দে মেতে উঠতাম নতুন গন্ধে। তুমি আমার সেই প্রাণনাথ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। তারপর যেই এলো শ্রাবণ, কালো মেঘে ছাইল গগন, আকাশ ফেটে বৃষ্টি এলো, মনের ব্যথা ধুইয়ে দিল। মনেরে তখন বলি আমি, তুমি যে আমার ভীষণ দামি। সুখ দুঃখের অন্তরালে তোমায় খুঁজি প্রতিটি কালে। মৃত্যু তোমার হয়নি কবি, যেমন উঠে পূবের রবি, ঠিক তেমনি প্রতিটি দিন শুধুই তোমার জন্মদিন। সত্যি কবির মৃত্যু হয়নি, প্রতিটি দিনই মনে হয় তার জন্মদিন। তার জন্মদিন হিসেবে পালন করতে পারলে খুব ভালো হয়। আজও আমরা কিন্তু জানি না আপনাদের কি অনুভূতি হচ্ছে, আমার কিন্তু একটু মনে হচ্ছে না যে কবি নেই। মনে হচ্ছে তিনি আমাদের মাঝখানেই রয়েছেন। তার বিষয়ে যে আলোচনা করতে পারছি, তাকে নিয়ে যে আমাদের কবিতা পাঠ হচ্ছে, গান হচ্ছে, এই সমস্ত কিছু মনে হচ্ছে যেন তিনি আমাদের মধ্যেই রয়েছেন, শুনছেন সব কিছু এবং উপভোগ করছেন। চলে যাব পরবর্তী কবিতায়, সুস্মিতা ভৌমিকের লেখা রবি তোমায় বলা। এই তো সেদিন তোমার জন্মদিন,
কিছুই আমি তোমায় বলি নাই। তোমার কাছে সেই কথাটি আজকে বলতে চাই। তখন আমি ছোট্টটি এক মেয়ে, গামছা খোপা, মায়ের শাড়ি, তোমার জন্মদিন, নাচে গানে কাব্যে বেঁধে সেতু তোমাকেই শোনাতাম। একটু বড় হতে সে প্রেম কখন, তখন আমি কেবল কবিতায় কথা বললে তুমি থামো, আমি বলবো, যাও। চুপি সারে গানে গানে উজানে বাইলাম, আবার কাদের তারা, গানের থেকে দূরেই রইলাম। মনে হলো এখন কি যে করি, নুপুরখানি পায়ে নিলাম তুলি। তোমার গানে সুরের তালে তালে নুপুর আমার চলছিল বোল তুলে। সবাই এসে বলে, ওরে দস্যি মেয়ে, পায়ের থেকে নুপুর নিল কেড়ে। তাই তো আমি আজকে এসেছি তোমার করে করতে নিবেদন। গোপন আমার অতি গোপন কথা শোনো তুমি, শোনো গো স্বজন। দেখছি যেন হাতল চেয়ারটাতে বসে আছো বিরাট বারান্দায়। আমি তোমার পায়ের কাছে বসে হাত দুখানি বুকে করি জড়ো, বলছি তোমায় বড্ড ভালোবাসি। মানবতায় দিব্যি করে কই, তুমি আমার ভালোবাসার সই। তুমি আমার একলা আমার নাথ, ভালোবাসার শ্রেষ্ঠ পীঠস্থান। সুস্মিতাদি, আপনার এই কবিতাটা আমি যে কতবার নিজে শুনেছি, মানে নিজে পাঠ করে নিজেই এতবার শুনেছি এবং নিজেই মানে কি বলবো, ভীষণ ভালোবেসে ফেলেছি কবিতাটাকে। বারে বারে শুনেছি এবং আমার বন্ধুদেরকে পাঠিয়েছি, এই দেখতে হচ্ছে নাকি, ঠিক বলতে পারছি তো, এত সুন্দর লেখাটা বলতে পারছি তো। তারাও উত্তর দিয়েছে, বলেছে হ্যাঁ ভালো হচ্ছে, কারণ যেহেতু আমার প্রথম কবিতা পাঠ। তারা বলবেই, ভালো হোক খারাপ হোক বলতেই হবে ভালো, না হলে পিটুনি খাবে পরে। এবার চলে যাই পরবর্তী কবিতায়। রবীন্দ্রনাথকে ভালোবাসার কথা উজাড় করে দিয়েছেন কবি সুস্মিতা ভৌমিক। অকপটে স্বীকার করেছেন যে ভালোবাসাই হলো একমাত্র পথ যা বেঁধে রাখতে পারে এক সুতোর মালা হয়ে। কবি বন্ধু মৌসুমী চ্যাটার্জি তার ভালোবাসা ইচ্ছের কথা ফুটিয়ে তুলেছেন তার কবিতায় নিজেকে নন্দিনী রূপে। হ্যাঁ বন্ধু, তুমি শুধু নন্দিনী নও, তুমি রাজনন্দিনী। তোমার পথ চাওয়া সফল হোক, হোক তোমার জয়যাত্রার শুরু। কবি মৌসুমী চ্যাটার্জির কলমে রক্তকরবী। আমি নন্দিনী হতে চাই। কবিগুরু, তুমি আমার রাজা হবে? রঞ্জনকে খুঁজতে আসার ছলে পদপ্রান্তে রেখে যাব রক্তকরবী পূজার থালে। পেল প্রেমের মৃত্যু হয়েছে অনেক আগে। রঞ্জন এক অলীক কল্পনা। আজ সিঁথিতে সিঁদুরে মেঘ, কৈশোরের ক্যানভাসে রবি দোতনা। সস্তার শাড়িতে লাগা হলুদের ছোপ যেন ফাগুন মঞ্জরি। প্রহর শেষের সুদূর অতীতের নিভন্ত আগুন। কোনো একদিন সত্য মাস্টারের সহজ পাঠের ক্লাসে বেজে ওঠে আগুনের পরশমণি হয়ে। বুঝতে পারি সে আমার অভিসারের দিন। বন্ধ ঘরের মধ্যে নিজেকে সাজাই যতনে নন্দিনী সাজে। দেওয়ালে ঝোলানো তোমার ছবিতেই প্রতিবিম্বিত হয় সুখ। আমার নিত্য মানসিক যাপন চলে এইভাবে তোমাকে নিয়ে, অভাবী দেওয়ালের চতুষ্কোণে।
বৈশাখ থেকে চৈত্রে, শরতে, শ্রাবণে, তবু মনে মনে রোজ নন্দিনী সাজে সাজি রাজাধিরাজ, আজও আমি যে তোমাকে নিয়েই বাঁচি। অপূর্ব না? দারুণ লিখেছেন আমাদের অ্যাডমিন কবি বন্ধু মৌসুমী চ্যাটার্জি। অসাধারণ, অসাধারণ। আচ্ছা, আমি একটু টাইমটা জানবো। 33, 9:33। আচ্ছা, আমাদের প্রোগ্রাম শেষের পথে আমরা শেষ কবিতা আমাদের, সেটা শেষ করব আমাদের অ্যাডমিন আমাদের দাদাভাই অশোক দাকে দিয়ে। প্রেম সেজে চিরন্তন, প্রেমের ভিন্ন রূপ। কবি রবীন্দ্রনাথের কাজেই প্রেম ছিল, রবীন্দ্রনাথের সব কাজেই প্রেম ছিল। তিনি ছিলেন প্রকৃতি প্রেমী, পশু পক্ষী প্রেমী, সাহিত্য প্রেমী, মানব দরদী, প্রতিবাদীশীল, দুঃখ দৈন্যে উত্থানে পতনে সর্বত্র তিনি। তাই তো কবি অশোক সরকারের লেখনীতে বারে বারে ফিরে এসেছে তার কথা, তার অব্যক্ত প্রেমের কথা। কবি অশোক সরকারের লেখা অল্প কথায় রবি, এটা দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। অল্প কথায় রবি। এক যে ছিল রবি ঠাকুর, কবির কবি জানি। এক যে ছিল রবি ঠাকুর, গানের কথায় সুরে চিনি। এক যে ছিল রবি ঠাকুর, ছোট গল্পের রাজা, তিনি যে রবি ঠাকুর, উপন্যাসেও যায় বোঝা। সেই যে সেরা রবি ঠাকুর, নাটক প্রবন্ধ লেখায় সেরা তিনি হতেই পারেন শুধু ছবি আঁকায়। রবি ঠাকুর মানব মনের সব কিছু তার জানা, দুঃখ দৈন্যে পতনে উত্থানে তিনি পথের ঠিকানা। প্রেমিক কবি রবি ঠাকুর গেয়েছেন প্রেমের জয়গীতি, তার প্রেমেতে পশু পাখি, বৃক্ষ লতা, ঋতু প্রকৃতি। রবি ঠাকুর প্রথম নোবেল, বাড়ান দেশের মান, তার লেখাতেই দুটি দেশের অমর জাতীয় গান। ঐক্যের বাণী ছড়িয়ে দেন মহান রাখি বন্ধে, চরম প্রতিবাদী রবি ঠাকুর, মহান বিশ্বকবি, বাঙালির অন্তরে রবি ঠাকুর চির অমলিন ছবি। অপূর্ব দাদা, আপনি যেভাবে রবি ঠাকুরকে বর্ণনা করেছেন, ব্যক্ত করেছেন, আমরা হয়তো করতে পারবো না, আমি তো অন্তত পারবো না। যাই হোক, আমাদের অনুষ্ঠান আজকে কেমন লাগলো সেটা জানাবেন। আর যেহেতু আমার জীবনে প্রথম লাইভ প্রোগ্রাম এবং কবিতা পাঠও, একদম সত্যি বলছি প্রথম, তাই গলার অবস্থাও খুবই খারাপ। সকালে আওয়াজই বেরোচ্ছিল না, অনেক গার্গেল টার্গেল করে বসেছি। তো পরবর্তী আমাদের যে লাইভ প্রোগ্রাম হবে সেটা দাদা ঠিক করে দেবেন, কবে হবে মৌসুমীদি ঠিক করে দেবেন। আর আবার আমরা সব একত্রিত হব। ভালোবাসা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।